realme বাংলাদেশে আসার পর থেকেই আলোচিত, বেশিরভাগ সময় পজিটিভলি, মাঝে মধ্যে একটু নেগেটিভলি। ফর এক্সাম্পল, কিছুদিন আগে realme C17 এর 90 হার্জের ডিসপ্লে নিয়ে প্রচুর বিড়ম্বনা হয়েছে এবং এখন মনে হচ্ছে realme আসলে 90 হার্জের পিছু ছাড়ছে না। আজকে আমাদের হাতে আছে realme 7i এবং এটাতেও 90 হার্জ আছে, সিমিলারলি এটাতেও HD+ ডিসপ্লে। বাট realme C17 এ যে ভুলগুলো করেছিল তার অনেকগুলো ভুলই এই ফোনটিতে করা হয় নাই। আই মিন এই ফোনটা কিছুটা রিফাইন্ড। এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 18,990 টাকা বা 19,000 টাকা। সো এই দামে এই ফোনটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইন্ট্রোর পর। 19,000 টাকা দামে realme 7i এর স্পেসিফিকেশনের একটা রাউন্ড আপ হয়ে যাক, এরপরে আসবো বিস্তারিত আলোচনায়। সো প্রথমেই এটা 90 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল, যেটা HD+ রেজুলেশনের। সামনের দিকে ক্যামেরা কাটআউট আছে, যেখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আছে। পেছনে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, এটাতে 8GB 128GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটার প্রসেসর হচ্ছে Qualcomm Snapdragon 662, এটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে উইথ 18 ওয়াট ফাস্ট চার্জার। এই হচ্ছে স্পেসিফিকেশনের একটা ওভারভিউ। এবার চলে আসে বিস্তারিত আলোচনায়। সো প্রথমে হচ্ছে ডিজাইন এবং লুক। ওয়েল, এটা একটি প্লাস্টিকের ফোন। সো আমার হাতে যে কালার ভেরিয়েন্ট আছে এটাকে বলা হচ্ছে পোলার ব্লু কালার। এটার আরেকটা অরোরা গ্রিন কালার আছে। সো পোলার ব্লু কালার যেটা আছে এটা খুব সহজে ডার্টি হয়ে যাবে, মানে ময়লা হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। আমি কয়েকদিন ইউজ করতে গিয়ে খেয়াল করেছি। সো এটার সাথে যে ব্যাক কাভারটি আছে সেটা ইউজ করবেন, তাহলে স্ক্র্যাচ থেকেও কিছুটা বাঁচতে পারবেন। আর ডিজাইনটা একদমই ইউজুয়াল 2020, নাথিং ডিফারেন্ট, বাট খারাপ লাগে না দেখতে। আর 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও ফোনটা খুব একটা বাল্কি কিংবা হেভি মনে হয়নি আমার কাছে। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, যে কারণে হাতে নিয়ে ইউজ করতে গিয়েও কমফোর্টেবল লাগে। আর বাটনস এবং পোর্টসগুলোর পজিশনও একদমই ইউজুয়াল জায়গাতেই আছে। এটাতে ট্রিপল স্লট আছে, ডুয়েল ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নেই, USB Type-C পোর্ট আছে, বটম ফেসিং স্পিকার এবং 3.5mm অডিও জ্যাক। আর পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আছে এটার পজিশনটা একটু উপরের দিকে মনে হয়েছে আমার কাছে, বাট রিচ করতে পারলে পর্যাপ্ত পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এবার চলে আসি সামনে, মানে এর ডিসপ্লেতে। সো এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, 20:9 অ্যাসপেক্ট রেশিওর, এবং উপরের দিকে একটি ক্যামেরা পাঞ্চ হোল আছে। আর এই ডিসপ্লের সবচেয়ে বড় টকিং পয়েন্ট হচ্ছে এটা 90 হার্জের রিফ্রেশ রেট। ওয়েল, আমরা অলরেডি জানি 60 হার্জ থেকে 90 হার্জের ডিফারেন্স। সো এটাতে ডিসপ্লেটা প্রচুর পরিমাণে স্মুথ ছিল, অ্যানিমেশনগুলো অনেক বেশি বাটারি। ভিডিও দেখা কিংবা স্ক্রোলিংয়ের সময় আপনি সেই ফিলিংটা পাবেন। পাশাপাশি এখন কিছু গেমে হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেটিতেও একটু ব্যাটারি এক্সপিরিয়েন্স 90 হার্জ থেকে পাওয়া যায়। বাট এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটার ডিসপ্লে রেজুলেশন। ওয়েল, এটাতে 720p ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ফলে যখন ভিডিও দেখতে যাবেন তখন একটু শার্পনেসের ঘাটতিরে খেয়াল করতে পারবেন। আর যারা গিকি আছে তাদের মনের মধ্যে একটা প্রবলেম থেকে যায়, আরে 720p ডিসপ্লে, যারা জানে এটা। বাট যারা জানে না, রেগুলার যে ইউজার আছে তাদের কাছে হয়তো বা, তাদের কাছে অবশ্য 60 আর 90 ডিফারেন্সও খুব একটা নাই। সেমভাবে তাদের 720p এবং 1080 ডিফারেন্সও খুব একটা তারা বুঝবে না। বাট যারা বোঝে তাদের জন্য ইটস এ বিগ ইস্যু। এখন কথা হচ্ছে ডিসপ্লের অন্যান্য অ্যাসপেক্টে কোনো সমস্যা নেই, কালারগুলো ঠিকঠাক ছিল এবং ব্রাইটনেসও পর্যাপ্ত পরিমাণে ছিল। যদিও ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটিতে একটু ইস্যু হবে, বাট মোস্ট অফ দ্য কেসেস ইটস ফাইন। টাচ রেসপন্সও ভালো ছিল। সো ডিসপ্লের অন্য কোনো জায়গাতে ইস্যু নেই। এখন চলে আসে এই 90 হার্জ এবং 720p ডিসপ্লে নিয়ে আরেকটু আলোচনায়। সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে স্ন্যাপড্রাগন 662-তে তো 60 হার্জের উপরে সাপোর্টই করে না, তাহলে এই ফোনে কীভাবে দেওয়া হলো? এবং সেম প্রশ্নটা realme C17 এর বেলায় এসেছিল, সেটাতে উত্তর দিইনি, তাই এটাতে দিয়ে দিচ্ছে। ওয়েল, রেজুলেশন ফুল HD থেকে যখনই 720p-তে নেওয়া হয় তখন 60 হার্জের জায়গায় 90 হার্জ দেওয়া যায়। এই সেম কাজটা C17-এও করা হয়েছে। এখন রিয়েলমিকে এখানে একটা ট্রেড অফ করতে হয়েছে, মানে তাদের ইউজারদেরকে এই এত অল্প দামে 90 হার্জের এক্সপিরিয়েন্সটা দিতে গিয়ে তারা যে জায়গাটাতে ট্রেড অফ করেছে সেটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন, মানে 1080 থেকে 720। এখন দুই ধরনের ইউজার থাকতে পারে। কেউ কেউ আছে যারা একটু কম দামে 90 হার্জের এক্সপিরিয়েন্স চায়, তাদের জন্য এটার বিকল্প নেই। বাট আপনি যদি মনে করেন যে না, আমি হচ্ছে ফুল HD+ রেজুলেশন আমার দরকার, 90 হার্জ খুব একটা দরকার নেই, তাহলে আপনি এই দামে আরও অনেক ফোন পেয়ে যাবেন যেগুলোতে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দেওয়া পসিবল, মানে ডিসপ্লে পাবেন। আবার এই দামে আমরা 90 হার্জ প্লাস ফুল HD+ রেজুলেশন এক্সপেক্টও করতে পারি না। এর কারণ হচ্ছে ফুল HD+ রেজুলেশন সহ যদি 90 হার্জের প্যানেল দিতে হয় তাহলে যে চিপসেটটা ইউজ করা লাগবে সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, তখন ডেফিনেটলি দাম বেড়ে যাবে। সো আমি আবারও জোর দিয়ে বলছি, আপনার যদি 90 হার্জের দরকার হয় এটার বিকল্প নেই, বাট যদি ফুল HD+ রেজুলেশন চান, গো ফর সামথিং এলস। ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা realme 7i কিনতে পারবেন swap.com.bd কিংবা লাইভওয়্যারের সকল শোরুম থেকে। তারা অলরেডি প্রি অর্ডার নিচ্ছে। যারা চেনেন না তাদের জন্য বলছি, swap.com.bd হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি রিকমার্স মার্কেটপ্লেস, যেখানে আপনারা চাইলে আপনার ইউজড ফোনগুলো খুবই ভালো দামে এবং কাস্টমারের কাছে ঘোরার হ্যাসেলটা না নিয়ে তাদের কাছে সরাসরি সেল করতে পারেন। এবং গুড কন্ডিশনের ইউজড ফোন আপনারা চাইলে সোয়াপ থেকে কিনতে পারেন। পাশাপাশি তাদের যে লাইভওয়্যার শোরুম আছে সেখান থেকে অলমোস্ট টপ ব্র্যান্ডের প্রায় সব ধরনের ফোনই আপনারা কিনতে পারবেন। আমি তাদের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সোয়াপের একটি অ্যাপও আছে, সেটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। এবার চলে আসি পারফরমেন্সে।
ওয়েল এই ফোনটিতে 8GB র্যাম ইউজ করা হয়েছে এবং 128GB হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজ। আর এটার যে প্রসেসর সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662। এখন এই প্রসেসরটি যাদের কাছে অপরিচিত তাদের জন্য বলছি, এটি মূলত এই বছরের শুরুর দিকে রিলিজ হয়েছে এবং এটা স্ন্যাপড্রাগন 665-এর একদমই সিমিলার, মানে ভাই ভাই বলতে পারেন। 665 যদিও কিছু কিছু বেলায় স্লাইটলি বেটার, বাট সেটা খুবই কম এবং বেঞ্চমার্কের যে স্কোর আছে সেটাও একদমই সিমিলার। সো পারফরমেন্স আপনারা সেম পাবেন, একদম ধরে নিতে পারেন আপনারা 665-এর পারফরমেন্সে 662 থেকে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে 19,000 টাকা দামের ফোনে স্ন্যাপড্রাগন 662 লজিক্যাল কিনা। ওয়েল আমরা সবাই জানি কোয়ালকমের প্রসেসরগুলো একটু এক্সপেন্সিভ হয়। আমরা যদি মিডিয়াটেকের প্রসেসরের দিকে তাকাই তাহলে এই প্রাইসে কিন্তু এখন G90T দেওয়া পসিবল ছিল, কারণ এটা একটু পুরনো প্রসেসর। ইভেন G80ও যদি দেওয়া হতো তাহলেও ওভারঅল পারফরমেন্স কিন্তু এটা থেকে বেটার হতো। G80তে গেমিং পারফরমেন্স বেটার হতো, যদিও মাল্টিকোর পারফরমেন্সের বেলায় আবার মিডিয়াটেকের প্রসেসরগুলো থেকে কোয়ালকমের প্রসেসরগুলো একটু এগিয়ে থাকে। বাট কোয়ালকমের প্রসেসর এটাতে ইউজ করার ফলে কিছু এক্সট্রা ফিচার আমরা পাচ্ছি। ফর এক্সাম্পল হিটিং ইস্যুটা এটাতে একদমই নেই, পাশাপাশি এটাতে আপনারা Gcam সাপোর্ট পাচ্ছেন, ক্যামেরা টু API এনাবল করা আছে। সো এই ফিচারগুলো আবার মিডিয়াটেকে পাওয়া যেত না। ওয়েল এবার যদি স্ন্যাপড্রাগন 662 বা এই ফোনের রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলি তাহলে ডে টু ডে টাস্কে কোনো সমস্যা হবে না, একদমই স্মুথ ছিল এক্সপিরিয়েন্স। 90 হার্টজকেও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল, মাল্টিটাস্কিংয়েও কোনো সমস্যা নেই বড় র্যামের ফলে। সো ওভারঅল ডে টু ডে পারফরমেন্স ইজ ওকে। বাট গেমিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে একটু মিক্স রিভিউ দিতে হবে এটাকে। ওয়েল পাবজি এটাতে রান করতে গিয়ে দেখেছি স্মুথ গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট বাই ডিফল্ট সাজেস্ট করে। আপনারা চাইলে গ্রাফিক্সটাকে একটু বাম্প আপ করতে পারেন, আবার যদি গ্রাফিক্স স্মুথে রাখেন তাহলে আপনারা হাই ফ্রেম রেটে খেলতে পারেন। ফ্রেম রেট হাই দিলে অহরহই ফ্রেম ড্রপ দেখা যায়, সো আমি সাজেস্ট করবো মিডিয়াম ফ্রেম রেটেই খেলার। মিডিয়াম ফ্রেম রেটে খেলতে গিয়ে কোনো সমস্যা আমি ফেস করিনি, মোটামুটি স্মুথ ছিল গেমিং পারফরমেন্স। পাশাপাশি 90 হার্টজের ডিসপ্লে হওয়ার ফলে কিছুটা স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, কারণ পাবজি এখন হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাশাপাশি আমি কল অফ ডিউটি মোবাইল এটাতে খেলেছি। কল অফ ডিউটি মোবাইলে যদিও মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে, সেখানেও কোনো মেজর ইস্যু আমি পাইনি, দু একটা জায়গায় ফ্রেম ড্রপ পেয়েছি, বাট আদারওয়াইজ গেমিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ ছিল। সো আমি বলবো গেমিং পারফরমেন্সের কথা যদি ওভারঅল বলি তাহলে এটা অ্যাকচুয়ালি গেমিং সেন্ট্রিক কোনো ডিভাইস না, এটা একটা ব্যালেন্সড ডিভাইস বলা যায়। কিছু ফোন আছে যেটা গেমিংয়ের দিকে বেশি ফোকাস করে, সেইগুলো হচ্ছে আপনি নিলে গেমিং পারফরমেন্স আর একটু বেটার পাবেন। বাট প্রশ্ন হচ্ছে এটার যে দাম, মানে 19,000 টাকা, এখন দামটা একদমই খুবই লাইক বর্ডার লাইনে পড়ে গিয়েছে। কেউ যদি আর 2,000 টাকা অ্যাড করে তাহলে আরেকটু বেটার গেমিং ফোন পাবে। সো সেই ডিসিশনটা কমপ্লিটলি আপনার উপর, এবং প্রাইস নিয়ে আমরা কিছুক্ষণ পরেই কথা বলছি। বাট পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আমি বলবো আবারও মিক্সড ফিলিং। তার মানে কেউ যদি খুব গেমিং সেন্ট্রিক ডিভাইস খুঁজেন তাহলে খুব একটা স্যাটিসফাইড হবেন না, বাট যদি ব্যালেন্সড পারফরমেন্স চান তাহলে ইউ ক্যান গো ফর ইট। সফটওয়্যার সেকশনে এটাতে রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 10, এবং এই ইউআই এর সাথে আমরা সবাই পরিচিত। বাট এটাতে আমি স্পেসিফিক্যালি একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আছে এটাতে, এবং কিছু ব্লোটওয়্যার আছে রিমুভ করা যায় না। যদি রিমুভ করা যেত তাহলে কোনো সমস্যা ছিল না, বাট রিমুভ না করা যাওয়াটা একটু বিরক্তিকর। এর বাইরে এই ইউআইতে কোনো সমস্যা নেই, একদমই স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি, বেশ ভালো লেগেছে আমার কাছে ইউআইটি। বেশ কিছু ফিচার্স আছে, অ্যান্ড্রয়েড 10-এর ফিচার তো থাকছেই, সব মিলে ইউআই ঠিকঠাক আছে, শুধু ব্লোটওয়্যারগুলো না থাকলেই ভালো হতো। এবার চলে এসি ক্যামেরায়। পেছনে 4টি ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেল উইচ ইজ রেয়ার। সেকেন্ডারিটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড ম্যাক্রো লেন্স, আর একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। সো আমরা যদি শুধু ক্যামেরার স্পেসিফিকেশনটা দেখি তাহলে হয়তো বুঝতে পারছেন যে এই দামে বেটার একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে যাচ্ছে এই ফোনটি, এবং রিয়েল লাইফ পারফরমেন্সও আমি মোটামুটি সেরকমই রেজাল্ট পেয়েছি। সো 64 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা আছে সেটা দিয়ে ভালো লাইটে যে ছবিগুলো তুলেছে সেগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। ছবিতে পর্যাপ্ত পরিমাণে শার্পনেস এবং ডিটেল থাকে, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ছিল আমি বলবো অ্যাবোভ অ্যাভারেজ, আরেকটু বেটার হতে পারতো। দেন এগেন কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট ছিল, কিছু কিছু জায়গায় আবার কালার একটু পাঞ্চি করছিল। আমি জানি না তাদের এআইটা মাঝে মধ্যে কিছু কিছু কালারকে পাঞ্চি করে ফেলে, আবার কিছু কিছু কালার কাছাকাছি বা অ্যাকুরেট থাকছিল। এটা অবশ্য লাইটিংয়ের কারণে অনেক সময় হতে পারে। আরেকটা ইস্যু আমি পেয়েছি, সেটা হচ্ছে হাইলাইটটাকে মাঝে মধ্যে একটু ওভার ব্লোন করে ফেলছিল, মানে এক্সপোজার কম্পেনসেশনটা আরেকটু বেটার হতে পারতো বলে আমি মনে করি, এবং এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। পোর্ট্রেট শটে যদিও ডেডিকেটেড ডেপথ সেন্সর নেই, তবে এটার যে ডেপথ সেন্সিং অ্যাবিলিটিটা বা সফটওয়্যার প্রসেসিংটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এজ ডিটেকশনটা নিয়ার অ্যাকুরেট ছিল, বাট পেছনে যে ব্লারিনেসটা আছে সেটা আমার কাছে একদমই ন্যাচারাল মনে হয়েছে। ট্রানজিশনটা খুবই সুন্দর, যে কারণে আর্টিফিশিয়াল যে ফিলিংটা সেটা পাওয়া যায় না। এই বিষয়টার জন্য একটা বিগ থামস আপ। লো লাইটের নাইট মোডে তোলা ছবিগুলো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, যদিও কিছু কিছু জায়গায় একটু নয়েজি হয়, বাট মোস্ট অফ দ্য কেসেস মোটামুটি আলো যদি থাকে তাহলে ভালো মানের ছবি আপনারা এই ফোনটি থেকে লো লাইটেও পাবেন। আর এটার যে আলট্রাওয়াইড শুটার আছে সেটি দিয়েও মোটামুটি ভালো মানের ছবি তোলা যায়, কালারগুলি অলমোস্ট অ্যাকুরেট থাকে। ছবিতে শার্পনেস ডিটেল যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত বেশি না, বাট চালিয়ে নেওয়ার মতো ডেফিনেটলি, সোশ্যাল মিডিয়া রেডি, এবং বড় ফিল্ড অফ ভিউর কারণে ছবিগুলো দেখতে সুন্দর লাগে। সো আলট্রাওয়াইড শুটার নিয়েও কোনো কমপ্লেন নেই। আর ভালো লাইট থাকলে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা দিয়েও অ্যাভারেজ কোয়ালিটির ছবি আপনারা পাবেন। বাট ভিডিও বেলায় একটু ডিস্যাটিসফাইড, এটাতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে, এর উপরে নেই। বাট ভিডিওতে ইআইএস থাকার ফলে বেশ স্টেবল ভিডিও রেকর্ড করা যায়, এই জিনিসটা ভালো লেগেছে। এবার চলে আসি সামনের ক্যামেরায়।
সামনে ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, যেটা দিয়ে ভালো লাইটে তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। যদিও লাইটের একটু তারতম্য হলে ছবিগুলো একটু সফট করে ফেলে, আবার কিছু লাইটের ছবিগুলোকে একটু ওভার শার্পেন করে ফেলে, বাট মোস্ট অফ দ্য টাইমস সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন এবং ফেস টোনও মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। সো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। আর সামনে ক্যামেরা দিয়ে লো লাইটে তোলা ছবিগুলো মোটামুটি ভালো ছিল, ইউজেবল ছবি পাওয়া যায় লো লাইটে, এবং এটার পোর্ট্রেট মোডও ভালো পারফর্ম করেছে। এজ ডিটেকশন অলমোস্ট অ্যাকুরেট এবং ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটাও মোটামুটি ন্যাচারাল লাগছিল। আর সামনে ক্যামেরা দিয়েও 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। ওয়েল ওভারঅল যদি আমরা ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে আমি বলবো এই বাজেটে বেশ ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি পাবেন বোথ ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থেকে। Now let's talk about the battery. সো এটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, বাট 5000 mAh ব্যাটারি থেকে ইউজুয়ালি আমরা যে ব্যাকআপ পাই এটা থেকে কিছুটা কম পাবো যদি আমরা 90Hz সিলেক্ট করে ইউজ করি। বাট এটাতে দুইটা অপশন আছে, আপনারা অটো সিলেক্ট করে রাখতে পারেন অথবা 90Hz অথবা 60Hz, তাই মানে আপনি সুইচ করতে পারবেন। সো আমি এটাতে অ্যাকচুয়ালি অটো দিয়ে ইউজ করেছি এবং অটো দিয়ে ইউজ করতে গিয়ে যে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি বলবো মোর দেন এনাফ। এটা আমি ফুল ডে পার করার পরেও 20 to 30% ব্যাটারি এটাতে দেখছিলাম যে রয়ে গিয়েছে, উইচ ইজ রিয়েলি গুড। একটু হেভি ইউজ করে যদি মডারেট ইউজ করেন এবং অটোতে দিয়ে রাখেন তাহলে একদিনের বেশি আপনারা পার করে দিতে পারবেন। বাট যদি 60Hz দিয়ে ইউজ করেন তাহলে 1.5 দিন ইজিলি চলে যাবে মডারেট ইউজে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট। আর এটার বক্সে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে, যে চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে 10 to 90% করতে অ্যারাউন্ড 2 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে। সো আমি বলবো চার্জিং স্পিডও ফাস্ট। এর বাইরে এই ফোনটির কল কোয়ালিটি ভালো ছিল, ইয়ারপিস নিয়েও কোনো সমস্যা নেই, তবে বটম ফেসিং স্পিকারের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। ওয়েল স্পিকারটা খুব একটা লাউড ছিল না, 100% ভলিউম দিলে ডিস্টোর্ট হচ্ছিল এবং সাউন্ড কোয়ালিটি ওভারঅল খুব একটা মানে শ্রুতিমধুর ছিল না। আমি বলবো এটা স্পিকার কোয়ালিটি আরও অনেক ইমপ্রুভ করা যেত। এবার চলে আসি ফাইনাল কনক্লুশনে। 19,000 টাকায় রিয়েলমি 7i কিনবেন কি কিনবেন না? ওয়েল সেই প্রশ্নের উত্তরটা একটা জায়গাতে এসে দিতে হবে, সেটা হচ্ছে 720p ডিসপ্লে ভার্সেস 90Hz রিফ্রেশ রেট, যেটা নিয়ে কিছুক্ষণ আগেই বলেছি। মানে ট্রেড অফ আপনাকে করতে হবে একটা ছেড়ে আরেকটা। পাশাপাশি এটাতে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি, এটার ক্যামেরা কোয়ালিটি ভালো লেগেছে, পারফরমেন্স আমি ডিসেন্টিশ বলবো। সো ওভারঅল আমার কাছে ইউজার এক্সপিরিয়েন্সও ভালো লেগেছে। বাট একটা জায়গাতে আমি রিয়েলমির একটু দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে র্যাম এত বড় না দিয়ে যদি আরেকটু কমিয়ে প্রাইসটাকে আরেকটু ডাউন করা যায় তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। সো এই ফোনটির যে দাম মানে 19,000 টাকা, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। দামটা আরেকটু কমালে এই ফোনটি আরও বেশি রিকমেন্ডেবল হতো। স্টিল রিকমেন্ডেবল যদি আপনি 90Hz এক্সপিরিয়েন্স করতে চান। বাট এই যে দেখেন যদি 6GB র্যাম দেওয়া হতো তাহলে কিন্তু দামটা কমানো যেত। বাট আমাদের দেশের মানুষের মেন্টালিটি এই ধরনের হয়ে গেছে, বড় র্যাম মানেই ভালো ফোন, মানে অফলাইন মার্কেটে এই ধারণাটা আছে, যে কারণে হয়তো বা ব্র্যান্ডগুলো এখনও ওই দিকে ছুটছে। বাট ডেফিনেটলি র্যাম কমিয়ে দামটা কমিয়ে দিলে আরেকটু বেটার হতো। ওভারঅল দামটা জাস্ট আরেকটু কম হলে আমার কাছে মনে হতো আরেকটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এনিওয়ে রিয়েলমি ট্রাই করছে তাদের ব্র্যান্ডকে মানে ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত না করে একটু প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে, যে কারণে তারা বেশিরভাগ সময় প্রাইসটাকে একটু প্রিমিয়াম রাখার চেষ্টা করছে উইথ সাম প্রিমিয়াম ফিচার্স। সো ডিসিশনটা ডেফিনেটলি আপনার উপরে, কিনবেন কি কিনবেন না। পুরো ভিডিওটি আবার দেখতে পারেন, দেখার পরে আপনার আইডিয়া হয়ে যাবে যে এই ফোনটি অ্যাকচুয়ালি কেমন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।